নমস্কার, জাহ্নবী ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি অলোক আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে উত্তর 24 পরগনার কাকিনাড়া শহরে মাদ্রাল হনুমান মন্দির। এই হনুমান মন্দির শত বছরের প্রাচীন। আজকে আমি আপনাদের এই হনুমান মন্দির দর্শন করাবো। তার সঙ্গে আরও অনেক মন্দির আছে, যেমনি অন্নপূর্ণা মন্দির, রাম মন্দির, শিব মন্দির, সব আমি আপনাদের আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো এবং বিস্তারিত ইতিহাস যদি থাকে আমি কিছু আপনাদের শোনাবো। দেখবেন আজকের ভিডিওটা খুব ভালো হবে। এই মন্দির যেতে গেলে আপনাদের শিয়ালদা থেকে লোকাল ধরতে হবে, নৈহাটিগামী যে কোনো লোকাল ধরে আপনাদের কাকিনাড়া স্টেশনে নামতে হবে। আর আপনারা নৈহাটি হয়েও এই মন্দিরে যেতে পারেন। কাকিনাড়া হয়ে যেতে গেলে আপনাদের শিয়ালদা থেকে রেলওয়ে দূরত্ব পড়বে 35 কিলোমিটার, আর সময় নেবে 49 মিনিট, আর মাঝখানে 12টা স্টেশন থামবে। আর যদি আপনারা নৈহাটি দিয়ে যেতে চান তাহলে শিয়ালদা থেকে নৈহাটির দূরত্ব হচ্ছে 37 কিলোমিটার, আর মাঝখানে 13টা স্টেশন থামবে, আর সময় নেবে প্রায় 1 ঘন্টা। চলুন তাহলে আমি আবার বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে কথা বলবো। ট্রেনে অ্যানাউন্স করে দিয়েছে শিয়ালদা কল্যাণী সামন্ত লোকাল 1 নম্বরে দিচ্ছে বিধাননগর স্টেশনে। তো আমি এই ট্রেনে করে কাকিনাড়া যাব। যদি কাকিনাড়া না থামে তাহলে নৈহাটি ট্রেনে নেবে, ওখান থেকে অটো ধরে এই মন্দিরে যাব। রোজগার মতো বসার জায়গা পেয়েছিলাম। এখন সময় 9টা 35। গাড়ি এখন বিধাননগর রোড থেকে ছাড়বে। আবার আপনাদের সঙ্গে কথা হবে। যদি কাকিনাড়ায় থামে কাকিনাড়ায় নামবো, না তো নৈহাটিতে নেবে, আপনাদের সঙ্গে কথা বলবো। কাকিনাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি নামলাম, আর আমি এখন হেঁটে চলেছি ফুটব্রিজের দিকে। যেদিকে গাড়ি যাচ্ছে নৈহাটির দিকে, সেই দিকে আমি হেঁটে চলেছি। এটা হচ্ছে নৈহাটির দিক। এই নৈহাটির দিকে যে ওভারব্রিজটা আছে, ওই ওভারব্রিজে উঠে দেখবেন যে সামনেই অটো আছে মাদ্রাল হনুমান মন্দির যাওয়ার। সেই মাদ্রাল হনুমান মন্দির আজকে আমার গন্তব্যস্থল। ফুটব্রিজ দিয়ে কাকিনাড়া স্টেশনটা খুব সুন্দর দেখাচ্ছে। ফুটব্রিজ দিয়ে একটু হেঁটে বাম দিকে 4 ধাপ সিঁড়ি পেরিয়ে একটু হাঁটলেই রাস্তা। রাস্তায় নেবে ডান দিকে 10 পা হাঁটলেই সারিবদ্ধভাবে টোটো দাঁড়িয়ে আছে মাদ্রাল হনুমান মন্দির যাবার জন্য। প্রচন্ড রোদ্দুর কিন্তু, আর ঘাম দিচ্ছে, মারাত্মক গরম দিচ্ছে। আর কি মাদ্রাল হনুমান মন্দির যাবে, সামনে বসবো। কত? 20 টাকা। এখান থেকে 20 টাকা। ফুট ওভার ব্রিজ দিয়ে উঠে ব্রিজের ওপর নামলাম। ব্রিজের ওপর নেবেই ডান দিকে টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। একটা টোটো ধরে নিলাম। মাদ্রাল হনুমান মন্দির 20 টাকা নেবে বললো। কতক্ষণ সময় নেবে ভাই? 10-15 মিনিট। 10 থেকে 15 মিনিট সময় নেবে। তো আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে মাদ্রাল হনুমান মন্দিরে গিয়ে। টোটো দাদাকে জিজ্ঞেস করলাম যে ফেরার সময় আমরা নৈহাটি হয়ে গেলে ভালো হবে না কাকিনাড়া হয়ে গেলে ভালো হবে। তো উনি বললেন যে সব সময় এই মন্দিরে যেতে গেলে বা ফেরত যেতে গেলে তো কাকিনাড়া হয়ে আসা ভালো, কেননা কাকিনাড়া থেকে এই মন্দিরে যাবার কিন্তু অজস্র টোটো পাওয়া যাবে। কিন্তু আপনারা যদি নৈহাটি হয়ে যান, নৈহাটিতে অটো স্ট্যান্ডে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। ওখানে 4-5 জন যদি প্যাসেঞ্জার হয় তখনই আপনাকে এই মন্দিরে নিয়ে আসবে। রানিং অটো কিন্তু সবসময় চলে না ওখানে। তাই জন্য আপনারা যদি পারেন কাকিনাড়া স্টেশন হয়েই কিন্তু এই মন্দিরে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। সবসময় টোটো সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন। ঠিক 12 মিনিট নিল আমাকে স্টেশনের স্ট্যান্ড থেকে এই হনুমান মন্দির আসতে। আমি একদম মাদ্রাল হনুমান মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। চলুন এবার প্রবেশ করব। প্রবেশ করে আপনাদের আমি পুরো বিস্তারিতভাবে এই হনুমান মন্দিরটা দেখাবো, এবং তার সঙ্গে আরও অনেক মন্দির আছে, সেগুলো আপনাদের দেখাবো। এই হচ্ছে মন্দিরে যাওয়ার তোরণ, প্রবেশদ্বার বলতে পারেন। মাদ্রাল হনুমান মন্দির আপনাকে স্বাগত জানায়। নানা ধর্মের নানা রং, মুশকিল আসান বজরং। এই কথাটা কিন্তু খুব ভালো লাগলো। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো পয়সা লাগে না। গাড়ি রাখার জায়গা পেরিয়েই মন্দির প্রাঙ্গণ। প্রবেশের মুখেই লাইন দিয়ে পুজোর সামগ্রী বিক্রির দোকান। দিদি ভাই, তোমাদের কীরকম মেয়ে গো রেট পুজো সামগ্রীর, যে পুজো দেওয়ার যে ডালা?
5 টাকা পিস লাড্ডু, 60 টাকা প্যাকেট। আচ্ছা। 1 টাকা থেকে ডালা শুরু হয়। 51 টাকা, 60 টাকা। আচ্ছা, 51 টাকা, 101 টাকা। যেই যেরকম নেয় সেই। আচ্ছা, সব থেকে মোটামুটি একটা যার যেরকম সমর্থ সে সেইভাবে নেয়। মানে লাড্ডুর দাম হচ্ছে 5 টাকা করে। 5 টাকা করে পিস। হ্যাঁ। বলে যে একটা দেন, হ্যাঁ। তাই আমি দেবো। আর ফুল 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 ওটা আলাদা পয়সা। আচ্ছা, কিরকম? 10 টাকা, 15 টাকা। আচ্ছা, 5 টাকা, 10 টাকা প্লাস ধূপের দাম আলাদা, চুন্নির দাম আলাদা। আচ্ছা, এইরকম ভাবে পয়সা মিলিয়ে যেই যেরকম 60 নেয়। টাকা। চুন্নি কিরকম দাম এইগুলো? 5 টাকা করে না, চুন্নিটা। 5 টাকা, 10 টাকা। আচ্ছা আচ্ছা। যে যেরকম নেয়, কেউ 50, কেউ 100। ওই সকাল থেকেই দোকান খুলে যায় না? সকাল থেকে 7টা থেকে রাত 9টা। তুলসীমালা আছে। আচ্ছা, সকাল 7টা থেকে রাত্রি 8টা অবধি। রাত 9টা অবধি। 9টা প্রত্যেক দিন? হ্যাঁ। মোটামুটি আপনাদের আমি পুজোর সামগ্রীর যে ডালার রেটটা একটু বলে দিলাম। তারপর আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যেরকম পারবেন সেরকম নেবেন। মন্দিরের প্রবেশের মুখে বাম দিকে সিদ্ধিদাতা গণেশের মন্দির। চলুন প্রথমে গণেশ ভগবানকে দর্শন করে আমরা এই মন্দির দর্শনটা শুরু করি। মন্দির প্রাঙ্গণে ঢুকেই বাম দিকে সুন্দর ছোট সিদ্ধিদাতা গণেশ ভগবানের মন্দির। মন্দিরের গর্ভ গিয়ে শ্বেতপাথরের বেদিতে গণেশ ভগবান বিরাজ করছেন। হিন্দু ধর্মে সব ভগবানের পুজো করার আগে গণেশ ভগবানের পুজো করা হয়, কেননা তিনি বিঘ্ন বিনাশক। তিনি সব কাজের বাধা দূর করেন এবং পুজোর শুরুতেই তাঁর আরাধনা করলে সব কাজ সফল হয়। গণেশ মন্দির পেরিয়েই সামনে ভগবান বজরংবলীর মন্দির। বজরংবলীর গর্ভগৃহের সামনে নাট মন্দির বা বলা যেতে পারে যজ্ঞঘর। 6টি চৌকো আকৃতির স্তম্ভের ওপর এই যজ্ঞঘর দাঁড়িয়ে। যজ্ঞঘরের মেঝ শ্বেতপাথর দিয়ে মোড়া, আর মাঝখানে বিশাল এক যজ্ঞকুণ্ড, যেখানে অনুষ্ঠানে হোমযজ্ঞ হয়। যজ্ঞঘরের পাশে এই মন্দিরের শতবর্ষ প্রাচীন বেলগাছ, যা এখানে কল্পতরু বৃক্ষ বলে মানা হয়। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এই বৃক্ষে তাদের মনস্কামনা ভগবান বজরংবলীকে জানিয়ে চূর্ণি বেঁধে রাখছেন। মনস্কামনা পূর্ণ হলে তা খুলে দিয়ে যাবেন। এই মন্দির প্রাঙ্গণে মোট 7টি মন্দির মাদ্রাল দিঘির পাড় দেবস্থান সেবা সমিতি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। মন্দিরের একপাশে নির্ধারিত স্থানে ভগবান বজরংবলীর ছবি টাঙানো আছে। দর্শনার্থীরা ধূপ ও মোমবাতি জ্বালিয়ে ভগবানের প্রতি তাদের ভক্তি নিবেদন করছেন। চলুন অনুসন্ধান অফিস থেকে প্রসাদের টিকিটটা কেটে নিই। দাদা, প্রতি মঙ্গলবার এখানে ভোগের ব্যবস্থা থাকে না? মঙ্গলবার আর শনিবার। কিরকম কুপনের দাম? 51 টাকা। 51 টাকা। মালসা ভোগ নিয়ে গেল 51 টাকা। আর এখানে বসে খেলো 51 টাকা। তো মালসা ভোগে মোটামুটি কি থাকে? খিচুড়ি ভোগ থাকে, তরকারি থাকে, 5 রকম ভাজা থাকে, চাটনি, পায়েস, একটা লাড্ডু। আচ্ছা, ওটা বাড়িতে নিয়ে যাওয়া যাবে তো? ওটা প্যাকিংটা আপনারা করে? প্যাকিং মাটির মালসা আচ্ছা আচ্ছা প্যাকিং করে দাও। আচ্ছা আচ্ছা। তাহলে আমাকে 2টো কুপন দেবেন? কটা নাগাদ পাবো? একটা নাগাদ তো? ঠিক আছে। আমাকে মন্দির রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মন্দিরের ভেতরে ঢুকতে আপনার গণেশ মন্দির। গণেশ মন্দির। গণেশ মন্দিরের উত্তরে বাবা বজরংবলী মন্দির। আচ্ছা তার উপর দিকে হচ্ছে রাম মন্দির, কৃষ্ণ মন্দির। গণেশ মন্দিরের দক্ষিণে থেকে কালী মন্দির, মা পাতালপুরী কালিকা মন্দির। এই আগামী 27 তারিখে জ্যৈষ্ঠ মাসে পালনে কালী পুজোর দিন এটা শুরু করবে। আচ্ছা। আর পার্কে আছে ভেতরে, পার্কের ভেতর দিয়ে গেলে মাকে সুরঙ্গ তলাতে ঢুকতে হবে শিব মন্দির। শিব মন্দির। তার উপরে মা অন্নপূর্ণা মায়ের। সব মন্দিরে ভোগ নিবেদন হবে, আচ্ছা। তারপরেই ওটা ভক্তদের মধ্যে প্রসাদ হয়ে তারপর বেরিয়ে আসে। সাথে তারপরে ঢুকতে হবে। আচ্ছা, আমি অনলাইনে পেমেন্ট করতে পারবো? অবশ্যই। তাহলে অনলাইনে আমি পেমেন্ট করছি, আমাকে 2টো পার্সেল দেবে না? আমি 2টো কুপন নিয়ে নিলাম বাড়িতে মালসা ভোগ নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আমি তো এখানে খাই না। হ্যাঁ, যেহেতু আমার শরীরের জন্য আপনারা সবাই জানেন, তাই জন্য আমি বাড়িতে নিয়ে এলাম। এরকম আজকে সুযোগ হলো, তাই 2টো মালসাতে যে ঠাকুরের ভোগ আছে সেই ভোগ দিয়ে দেবে। এই 2টো কুপন 51 টাকা করে নিলাম। যজ্ঞঘরের সামনে ভগবান বজরংবলীর গর্ভগৃহ। গর্ভগৃহ সমতল ভূমি থেকে 10 ফুট নিচে অবস্থিত।
অনেক মা ও দিদিরা মাটিতে বসে গর্ভগৃহের দিকে তাকিয়ে হনুমান চালিসা পাঠ করছেন। মাটির স্তরের উপর গর্ভগৃহের চারিধার লোহার রেলিং দিয়ে ঘেরা। যারা গর্ভগৃহে যাচ্ছেন না তারা ওপর থেকে বজরংবলীর দর্শন করছেন। এবার মন্দিরের গর্ভগৃহে আমি প্রবেশ করছি, লাইনে দাঁড়িয়ে পড়েছি। কাঁধে ব্যাগ, হাতে ক্যামেরা, তাই পুজোর ডালা নিতে পারিনি। আমি দক্ষিণা দিয়ে আজ অঞ্জলি দেব। গর্ভগৃহের উপরের সিলিংটা সুন্দরভাবে সাজানো। গর্ভগৃহে প্রবেশ করে জয় শ্রীরাম ধ্বনি শুনে মনে এক অদ্ভুত শক্তি বোধ করলাম। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই মন্দিরটি সেই স্থানকে চিহ্নিত করে যেখানে রামায়ণে ভগবান হনুমান তার যাত্রার সময় বিশ্রাম নিয়েছিলেন। বিশ্বাস করা হয় যে ভগবান রামের প্রতি তার ঐশ্বরিক কর্তব্য পালন করার সময় ভগবান হনুমান এই স্থানে কিছুক্ষণ বিশ্রামের জন্য থেমেছিলেন। শায়িত অবস্থায় ভগবান বজরংবলীর এই 20 ফুট বিরল মূর্তি ভারতের বিভিন্ন হনুমান মন্দিরে খুব কম দেখা যায়। সুন্দরভাবে দর্শন হয়ে গেল এবং আপনারাও সুন্দরভাবে দর্শন করালাম। চলুন এবার অন্য মন্দিরগুলো দেখি। বজরংবলীর মন্দিরের পাশে একটি অপূর্ব দিঘি আছে। দিঘির জলে অনেকগুলি বোট বাঁধা আছে। স্থানীয় মানুষের কাছে শুনলাম প্রত্যহ বিকেল 5টায় এখানে বোটে দিঘির জলে কিছু মূল্যের বিনিময়ে ঘোরা যাবে। সকালে বলে আমরা সেই সুযোগ পেলাম না। হনুমান মন্দিরের পাশে কিন্তু রাম মন্দির দেখুন। এবার রাম সীতা লক্ষণ মন্দিরটা দর্শন করি, আর তার সাথে রাধাকৃষ্ণের মন্দির আছে, সেটাও দর্শন করে নিই। সমতল ভূমি থেকে 18 ধাপ সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হচ্ছে রাম মন্দির ও রাধাকৃষ্ণের মন্দির যাওয়ার জন্য। উঠেই চোখে পড়ল হনুমান মন্দির ও যজ্ঞঘরের চূড়া।
প্রবেশদ্বারের উপরে দুটি হাতির মূর্তি আর তার উপরে বীর হনুমানের গন্ধমাদন পর্বত নিয়ে যাওয়ার চিত্র খোদাই করা আছে। এখনও নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি। এই একটি মন্দিরের ভেতরেই রাম মন্দির ও রাধাকৃষ্ণের মন্দির। প্রবেশ করি সামনে বিশাল দালান বা নাট মন্দির, যার দুই দিকে দুটি গর্ভগৃহ। বাম দিকে গর্ভগৃহের দুই পাশের দেওয়ালে রামায়ণের কাহিনীর অনেক চিত্র খোদাই করা আছে। গর্ভগৃহের শ্বেতপাথরের বেদিতে ভগবান রাম, ডান পাশে ভাই লক্ষণ ও বাম পাশে মা সীতাদেবীর মূর্তি অধিষ্ঠিত। নিচে বীর হনুমানের বিগ্রহ। রাম সীতা মন্দিরের বিপরীত দিকের গর্ভগৃহে শ্বেতপাথরের বেদিতে শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব মূর্তি বিরাজ করছে। দুই পাশে গৌরনীতায়ের বিগ্রহ। ডান পাশে গোপালের মূর্তি বসানো আছে। গর্ভগৃহের বাইরের দুই পাশের দেওয়ালে ভগবান কৃষ্ণের কিছু বাল্যকালের কাহিনী মূর্তির আকারে বসানো আছে। রাম মন্দির ও রাধাকৃষ্ণের মন্দির থেকে বেরিয়ে সোজা হাঁটলে সামনে মা অন্নপূর্ণা মন্দির। সুন্দর পাথর দিয়ে সাজানো রাস্তা, ডান দিকে বাগান ও বাম দিকে দর্শনার্থীদের খোলা আকাশের নিচে সুন্দর বসার জায়গা। মা অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথে ডান দিকে এই 7টি মন্দিরের ভোগ রন্ধনশালা, যা এখানে অমৃত ভবন নামে পরিচিত। এখানে বসেই এই মন্দিরের মহাপ্রসাদ গ্রহণ করা হয়। এটাই হচ্ছে মূল ভোগ রন্ধনশালা বাংলায়। ভোগ হয় সব মন্দিরে এখান থেকে ভোগ হয়। আচ্ছা, এটা হচ্ছে কি 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 আজকে হচ্ছে খিচুড়ি? খিচুড়ি আছে, ওখানে 5 ভাজা আছে। খিচুড়ি আর 5টা ভাজা, হ্যাঁ। মানে 5 রকম ভাজা। 5 রকম ভাজা, মানে আমের চাটনি আছে আর এই যে তরকারি। তরকারি আছে, চাটনি আছে, পায়েস আছে। 5 ভাজার ভেতর কি কি আছে? কুমড়ো, পটল, বেগুন। এই যে বেগুন ভাজা এখানে আছে। আচ্ছা ওখানে আলু, কলা, পটল আর কুমড়ো রয়েছে। আচ্ছা, 4টে, আর এটা বেগুন ভাজা। এটা আমের চাটনি আছে, এটা তরকারি আছে, আর ওখানে পায়েস আছে ওই গামলা। তার মানে এটা মঙ্গলবার আর শনিবারই আপনাদের হয় না? 2 দিন হয়। 2 দিন হয়, আর বাদ বাকি দিন হয় না। না, আর মঙ্গলবার শনিবার এলে 51 টাকার কুপন কাটলে ঘরেও নিয়ে যাওয়া যাবে, আর এখানে বসেও খাওয়া যাবে। ওই একই পয়সা। আচ্ছা, এখানে বসে খাবারটা কোথায় খাওয়ানো হয়? ঘরের ভিতর। আচ্ছা, একটু আচ্ছা, এই ঘরে না? হ্যাঁ, চলো এই ঘরটা বসে খাওয়ানো হয়। প্রসাদ গ্রহণ কক্ষে সুন্দর টেবিল ও বেঞ্চে বসে খাওয়ার জায়গা। বয়স্ক মানুষদের কোনো অসুবিধা হবে না। অতিরিক্ত লোক হয়ে গেলে অনুষ্ঠানের নিচে ঘর আছে, ওখানে আচ্ছা, নিচেও ঘরে খান। আচ্ছা আচ্ছা গেলে নিচেও খাওয়া। আচ্ছা আচ্ছা এই ঘরটায় বাসন টপতে থাকে। আচ্ছা, এইটা হচ্ছে ভাড়ার ঘর। হ্যাঁ, কি করবো যা? এটা যেখানে জিনিস সেখানে দিয়ে আসে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ দিদি। আচ্ছা, নমস্কার। আপনাদের মোটামুটি আমি যে ঠাকুরের ভোগ রন্ধনশালাটা দেখিয়ে দিলাম। এই খালি হনুমানজির নয়, এর সঙ্গে অন্নপূর্ণা মা, শিব মন্দির, তারপর রাম মন্দির, সব মন্দিরই ভোগ একটা জায়গাতেই হয়। তো সেই জায়গাটা আমি দেখিয়ে দিলাম। এবার চলুন এক এক করে আমি আপনাদের দেখাচ্ছি। ভোগ রন্ধনশালার সামনেই হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। আমরা এবার মা অন্নপূর্ণা মন্দিরে মায়ের দর্শন করতে যাব। প্রবেশের মুখেই একটি তোরণ, যাতে মা অন্নপূর্ণা মন্দির লেখা আছে, আর তার তলায় বিশাল দ্বার ঘণ্টা। বাম দিকে সিঁড়ি উঠে গেছে মায়ের গর্ভগৃহে যাওয়ার জন্য। সামনে দ্বিতল মায়ের গর্ভগৃহ ও বিশাল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, যার নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। সিঁড়ি দিয়ে ওঠার আগে ডান দিকে দুটি স্তম্ভের ওপর দুটি সিংহের মূর্তি, যা আমরা সচরাচর সিংহদ্বার বলে জানি।
খুব সুন্দর পরিবেশ, পাশে দেখুন সুন্দর ঝিল একটা, আর বাচ্চাদের পার্ক। সিঁড়ি দিয়ে ওঠার মুখে একটি প্রবেশদ্বার, যার উপরে নানা সাপের মূর্তি বসানো আছে। আমি এক দৃষ্টিতে দেওয়ালের শিল্পকলা দেখতে দেখতে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের গর্ভগৃহে স্টিলের রেলিংয়ে ঘেরা শ্বেতপাথরের বেদিতে মা অন্নপূর্ণা বিরাজ করছেন, পাশে দেবাদিদেব মহাদেব। এখানে মা অন্নপূর্ণা ভগবান শিবকে অন্ন দিচ্ছেন। কথিত আছে শিব কাশীধামে গিয়ে দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিলেন এবং দেবী তাকে খাদ্য দিয়েছিলেন। কাশীধামে অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে ও এই মন্দিরে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব পালিত হয়। মা অন্নপূর্ণার বিগ্রহের পেছনে সমুদ্র মন্থনের দৃশ্য দেওয়ালে সুন্দরভাবে খোদাই করা আছে। একবার অন্নপূর্ণা মায়ের মন্দিরটা প্রদক্ষিণ করে নিই। অন্নপূর্ণা মায়ের মন্দিরের তলায় ভগবান শিবের মন্দির, তাই দুই পাশে বিশাল নন্দী মহারাজের মূর্তি বসানো। এটা হচ্ছে সামনের শুক্রবার দেখতে পাবি সন্ধ্যে 6টায়। এবার দেবাদিদেব মহাদেবকে দর্শন করি। অন্নপূর্ণা মন্দিরের ঠিক নিচে হচ্ছে শিব মন্দির। ওই দেখুন অন্নপূর্ণা মন্দির আমরা দেখে এলাম, তারপর সিঁড়ি দিয়ে নামলাম, নেবে তারপর আবার শিব মন্দির যাচ্ছি। শিব মন্দিরের প্রবেশের মুখেই নন্দী মহারাজের একটা মূর্তি দেখুন। আর এখানে প্রাচীন একটা বট গাছ দেখুন, 100 বছর পুরনো প্রাচীন বট গাছ, যার ছাওয়াতে মন্দিরটা একদম শীতল হয়ে রয়েছে। সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে অবাক হয়ে গেলাম, কি বিশাল মন্দির। এখানে দেবাদিদেব মহাদেব কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রূপে পূজিত হন। দুপুর 12টা বেজে গেছে। পুরোহিত মহাশয় ও সেবায়েতরা এই 7 মন্দিরে ভোগ নিয়ে যাচ্ছেন। ভোগ নিবেদন হচ্ছে এবার। এখন আমার আরেকটা মন্দির বাকি আছে, এবার পাতাল ভৈরবী কালী মায়ের মন্দির আছে, ওটা একটু দূরে, এই মন্দির প্রাঙ্গণে নয়। কিন্তু এক্ষুনি ঠাকুর মহাশয়রা গেল ভোগ নিবেদন করার জন্য, আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। চলুন এবার পাতাল ভৈরবী মন্দিরটা দেখে নিই। এই যে আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকেছিলাম, এই প্রবেশ পথ দিয়ে বেরোতে হবে, বেরিয়ে গিয়ে ডান দিকে একটু হাঁটলেই পাতাল ভৈরবী মন্দির। এই দেখো, অনেক কষ্ট করে কিন্তু আপনাদের দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অতি অবশ্যই কিন্তু দেবেন। 2 মিনিট হাঁটলে এই পাতাল ভৈরবী মায়ের মন্দির। রাস্তার উপরে 4 ধাপ সিঁড়ি পেরিয়ে মন্দিরের সুন্দর শ্বেতপাথর দিয়ে বাঁধানো দালানে উঠলাম। মাকে এবার ভোগ নিবেদন করা হবে, তার আগে এক ঝলক মাকে আপনাদের ভালোভাবে দর্শন করিয়ে দিই। পাতাল ভৈরবী মাকে দর্শন করে ফিরে এলাম বজরংবলীর মন্দিরে। মন্দিরের গর্ভগৃহ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
দর্শনার্থীরা পুরোহিত মহাশয়কে তাদের পুজোর লাড্ডু ভগবান বজরংবলীর ভোগের থালায় দিচ্ছেন, এই আশায় ভগবান তাদের দেওয়া লাড্ডু ভোগে গ্রহণ করবেন বলে। পুরোহিত মহাশয় লাড্ডুর থালা নিয়ে গর্ভগৃহে প্রবেশ করে গেলেন। এখন 12টা 20 বাজে, গর্ভগৃহে এখন ভোগ নিবেদন করা হচ্ছে। ঠিক 1টার সময় ভোগ প্রসাদ বিতরণ হবে, মালসা ভোগও দেওয়া হবে। যারা এখানে বসে খেতে ইচ্ছুক তারা যে রন্ধনশালার পাশে যে প্রসাদ কক্ষ আছে সেই প্রসাদ কক্ষে গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। তাই সকালে কটায় মন্দির খোলা হয়? 7টায় খোলা হয় প্রত্যেক দিন। আর কটায় বন্ধ হয়? মঙ্গলবার আর শনিবার বাদ দিয়ে 2টো অবধি। আবার 4টে থেকে আবার কটা অবধি খোলা থাকে? 8:30 9টা। আর মঙ্গলবার শনিবার পুরো দিন খোলা থাকে, মানে সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি, 10টা অবধি যদি ভক্ত থাকে। আর ভোগ প্রসাদ হচ্ছে শনিবার আর মঙ্গলবার। অনুসন্ধান অফিসের পাশেই শুদ্ধ ঠান্ডা পানীয় জলের আরও ওয়াটার পিউরিফায়ার বসানো আছে। এবার চলুন আপনাদের টয়লেটের ব্যবস্থাটা দেখি, এখানে টয়লেট কি আছে। মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষের এলে কিন্তু টয়লেট, প্রসাদ এই দুটো জিনিস কিন্তু দরকার। এখানে দর্শনার্থীদের জন্য পুরুষ ও মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে। দেখুন, এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা। সুন্দর ব্যবস্থা। প্রবেশ করার মুখেই কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। ভগবান বজরংবলী ভোগ গ্রহণ করছেন। ভগবানের ভোগ গ্রহণ হয়ে গেছে। ভোগ গ্রহণের পর আবার দর্শনার্থীরা ভগবান বজরংবলীকে পুজো নিবেদনের জন্য গর্ভগৃহে হুড়মুড় করে ঢুকে পড়ছেন। সব মন্দির থেকে পুরোহিত ও সেবায়েতরা ভোগ যা প্রসাদে পরিণত হয়েছে তা নিয়ে আসছে মূল খাবারে মিশ্রণ করে প্রসাদ হিসেবে সব ভক্তদের বিতরণ করবেন বলে। ভোগ রন্ধনশালায় প্রবেশ করার একটু সুযোগ হলো। দেখে নি মালসায় কি কি প্রসাদ দিচ্ছেন। খিচুড়ি, পায়েস, আমের চাটনি, লাবড়া, পাঁচ রকম ভাজা ও লাড্ডু। পাশে প্লাস্টিক ব্যাগের প্যাকিং হচ্ছে। পাশেই প্রসাদ কক্ষে বসে প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। এইখানে সব পুরোহিত সেবায়েতদের ব্যবহার খুবই অমায়িক।
মোটামুটি প্রসাদ গ্রহণটা যারা এখানে বসে প্রসাদ গ্রহণ করছেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি যেখানে মালসাভোগ বিতরণ হচ্ছে সেইখানে যাই, সেখানে গিয়ে আমার যে দুটো কুপন কাটা আছে সেই দুটো কুপনের দুটো মালসা নিয়ে তারপর বাড়ির অভিমুখে রওনা হই। এই কাউন্টার থেকে যারা মালসা নিচ্ছে সেখান থেকে প্রসাদ বিতরণ হচ্ছে। আমি দুটো কুপন দিয়ে দিলাম, আমার দুটো প্রসাদ নেব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। তাহলে আজ এখানেই ভিডিওটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।